মধ্যপ্রাচ্য সংকট সমাধানে দ্বিরাষ্ট্র নীতি থেকে সরে আসার ঘোষণা ট্রাম্পের। শান্তি চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার, স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে অটল ফিলিস্তিন। সিরীয় সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় এইচএনসি। বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ নাকচ দামেস্কের। এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অনন্য ভূমিকার জন্য বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ। নির্ধারিত সময়ের আগেই এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করবে ঢাকা, আশাবাদ আইপিইউ সভাপতির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কামরুজ্জামান মামুন। ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্র নীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি কার্যকরী শান্তি চুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। তবে ট্রাম্পের এই ঘোষণার বিরোধিতা করে দ্বিরাষ্ট্র গঠনের পক্ষে অটল থাকার কথা জানিয়েছে ফিলিস্তিন। আলাদা দুটি রাষ্ট্র গঠনই মধ্যপ্রাচ্য সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তৃতীয় কোনো দেশের সরকার প্রধান হিসেবে বুধবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানান ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময়ই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এই মিত্র দেশটির পক্ষ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের পদ্ধতি প্রশ্নে পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টদের অবস্থান থেকে সরে এসে দ্বিরাষ্ট্র নীতির বদলে একক রাষ্ট্র গঠনের প্রতি সমর্থনের কথা জানান ট্রাম্প। দ্বিরাষ্ট্র নীতি শান্তির পথ ত্বরান্বিত করছে না উল্লেখ করে একটি গ্রহণযোগ্য শান্তি চুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টার অঙ্গীকার করেন তিনি। আমি দ্বিরাষ্ট্র ও এক রাষ্ট্র দুটি উপায়েই সমাধানের কথা ভেবেছি, তবে শান্তির প্রতিষ্ঠার জন্য আমি একক রাষ্ট্র গঠনের পক্ষে। শান্তি চুক্তির জন্য ইসরায়েল ও ফিলিস্তিন উভয়কেই ছাড় দিতে হবে। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আরব দেশগুলোকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের ঘোষণার পরপরই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তরের এক বিজ্ঞপ্তিতে স্বাধীন ও সার্বভৌম দুই রাষ্ট্র সমাধানের পক্ষে অটল থাকার কথা জানানো হয়। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েলকে অবৈধ বসতি নির্মাণ পুরোপুরি বন্ধের আহ্বান জানানো হয়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে রত দেশটির অন্যতম রাজনৈতিক দল পিএলওর মহাসচিব সায়েব এরেকাত বলেন, দুই নীতি চালু রেখে একক রাষ্ট্র প্রতিষ্ঠা বর্ণবাদ মেনে নেয়ারই নামান্তর। দুটি আলাদা রাষ্ট্র গঠনের নীতির বিরোধিতা করা বর্ণবাদকে সমর্থন করার শামিল। 21 শতকে দুটি ভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের জন্য এক রাষ্ট্র হতে পারে না। ট্রাম্প নেতানিয়াহু এই বৈঠকের আগে বুধবার কায়রোতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, দ্বিরাষ্ট্রের পথে হাঁটা ছাড়া ইসরায়েল ফিলিস্তিন সংকটের বিকল্প সমাধান নেই। ট্রাম্প নিজের অবস্থান ঘোষণার পর মহাসচিবের মুখপাত্র জানান, 2002 সালে মাদ্রিদে প্রতিষ্ঠিত চতুর্পক্ষ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার প্রস্তাব করা দ্বিরাষ্ট্র নীতিকেই সমর্থন করে সংস্থাটি। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী ইসরায়েল ফিলিস্তিন সংকটের ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মুহূর্তে জাতিসংঘ মধ্যপ্রাচ্য সংকট সমাধানে গঠিত চার পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকেই সমর্থন করছে। 1982 সালে ফেদ সম্মেলনে 1967 সালের আগের সীমানা বজায় রেখে ইসরায়েল ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের ধারণা প্রকাশ করে আরব রাষ্ট্রগুলো। পরে 1991 সালে মাদ্রিদ সম্মেলন ও 1993 সালে অসলো শান্তি আলোচনায়ও বিষয়টির কিছুটা অগ্রগতি হয়। কিন্তু ফিলিস্তিনিদের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও ইসরায়েল অবৈধ বসতি নির্মাণ বন্ধ না করায় দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়টি প্রায় থমকে আছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। পরমাণু চুক্তির বাইরে গিয়ে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে যে কোনো মূল্যে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখারও অঙ্গীকার করেন তিনি। বুধবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এ সময় ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েলের জন্য বড় হুমকি বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে কেবল ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে এবং দেশটিতে ধ্বংস করতে ইরানের বিশেষ ক্ষেপণাস্ত্র রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন শ্রমমন্ত্রী হিসেবে ট্রাম্পের মনোনয়ন দেয়া অ্যান্ড্রু পুজটার এ পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার শ্রমমন্ত্রীর মনোনয়ন থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এক বিবৃতিতে পুজটার জানান, পরিবারের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শ্রমমন্ত্রী হিসেবে পুজটারের মনোনয়ন চূড়ান্ত করতে সিনেটের শুনানি বিলম্বিত হওয়ায় বেশ কয়েকদিন ধরেই পুজটার শ্রমমন্ত্রী হতে পারবেন কিনা সে বিষয়ে আশঙ্কা করা হচ্ছিল। অবশেষে সিনেটে দীর্ঘমেয়াদী শুনানির আগেই মনোনয়ন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন অ্যান্ড্রু পুজটার।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে জার্মানির বনে পৌঁছেছেন রেক্স টিলারসন। আগামী জুলাই অনুষ্ঠেয় G20 সম্মেলনের আগে জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে জার্মানি সফরে গেলেন তিনি। জেনেভায় আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সিরিয়া শান্তি সম্মেলনের পরবর্তী পর্বে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে প্রধান বিরোধী পক্ষ উচ্চ মধ্যস্থতাকারী কমিটি HNC। আলেপ্পো পুনরুদ্ধার অভিযানের সময় সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এই অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে দামেস্ক। এর মধ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ আবারও বলেছেন, সিরিয়ার ভবিষ্যৎ সিরিয়ার জনগণই নির্ধারণ করবে। বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পো পুনর্দখলের পর থেকেই সিরিয়ার বিভিন্ন প্রান্তে আইএস সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে সিরীয় বাহিনী। বুধবারও দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে জঙ্গি গোষ্ঠী নুসরা ফ্রন্টের বিরুদ্ধে অভিযান চালায় সিরীয় সেনারা। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে তাদের ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করতে দেখা যায়। এর পাশাপাশি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে অন্তত 30 দফা বিমান হামলা চালায় রুশ বাহিনী। এসব অভিযানে হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি। অবস্থায় আগামী 23 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হতে যাচ্ছে সিরিয়া শান্তি আলোচনার পরবর্তী পর্যায়ে। এ বৈঠক নিয়ে এর আগে নানা রকম হতাশাব্যঞ্জক কথা শোনা গেলেও বুধবার ইতিবাচক বক্তব্য এসেছে আসাদ সরকারের প্রধান বিরোধী পক্ষ HNCর তরফ থেকে। সরকারি প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে আপত্তি নেই বলে জানিয়েছে তারা। তবে তারা এও জানিয়ে দিয়েছে যে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পট পরিবর্তনের প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আসাদের কোনো ভূমিকা তারা মেনে নেবে না। আমাদের হাতে সময় খুব অল্প, প্রায় প্রতিদিনই সাধারণ সিরীয়দের চরম মূল্য দিতে হচ্ছে। তাই আমরা একটি সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চাই। সরাসরি আলোচনায় প্রমাণ করবে কারা সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় আর কারা চায় না। তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা তা সিরিয়ার জনগণই নির্ধারণ করবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র জনগণের উল্লেখ করে জনগণই দেশের একমাত্র মালিক বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পো পুনর্দখলে সরকারি বাহিনীর অভিযানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস যে অভিযোগ করে তা প্রত্যাখ্যান করেছে দামেস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে খবরটিকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করা হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত সেনাদের প্রতি ভারতীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জঙ্গিবাদে উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সেনাপ্রধানের। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি পিটার থমসন। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশের এগিয়ে চলা অভাবনীয় বলেও উল্লেখ করেন তিনি। জাতিসংঘ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মানবতার কল্যাণে সমুদ্র ও ধরিত্রী সংরক্ষণ বিষয়ক শুনানি শেষে IPU সভাপতি সাবির হোসেন চৌধুরী বাংলাদেশ SDG লক্ষ্যমাত্রা অর্জনে MDGর সাফল্যকেও ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। নিউ ইয়র্ক থেকে TM মামুনের ক্যামেরায় শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। মানব কল্যাণ নিশ্চিতে, সমুদ্র সংরক্ষণ ও ধরিত্রী সুরক্ষায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে 2 দিনব্যাপী জাতিসংঘ ও সদস্য রাষ্ট্রগুলোর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের যৌথ শুনানি হয়। এতে বিশ্বের খাদ্য সংকট, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, শিক্ষা সহ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রগুলোর সংসদকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি সাবির হোসেন চৌধুরী পরিবেশ সুরক্ষায় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের 3 কোটি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে বলেও সতর্ক করেন তিনি। সি লেভেল যদি 1 মিটার যদি আপনার উপরে উঠে যায়, তাহলে এখানে প্রায় 30 মিলিয়ন আমাদের রেফিউজি তৈরি হবে, ক্লাইমেট রেফিউজি। এবং সেটা তো ওই দায়িত্ব বাংলাদেশ একা নিতে পারে না, এটা তো বিশ্বকেই নিতে হবে। এই বছর যখন আপনার বাজেটটা প্লেস হবে সংসদে, যেটা অর্থমন্ত্রী করবেন, সেখানে আমরা ওশানসের জন্য কি করতে পারি, আমার মনে হয় সেটা একটা জায়গা যেখানে একটা করা যায়। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন জানান, জলবায়ু পরিবর্তনের বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ সহ বিভিন্ন সহায়তা প্রকল্পে আন্তর্জাতিক তহবিলের বিষয়টি জুন মাসে অনুষ্ঠেয় সমুদ্র সম্মেলনে আলোচিত হবে। বাংলাদেশে স্কুল পর্যায়ের পাঠ্যসূচিতে
জলবায়ু পরিবর্তন সচেতনতার বিষয়টি অন্তর্ভুক্তিরও প্রশংসা করেন পিটার থমসন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ সারা বিশ্বে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অন্যতম দৃষ্টান্ত। দেশটিতে স্কুলের পাঠ্যসূচিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়গুলো অন্তর্ভুক্ত করাটা প্রশংসনীয় উদ্যোগ। বিশ্বের 55টি দেশের 179 জন সাংসদ ও 10টি আন্তর্জাতিক সংস্থা এবং 19টি এনজিওর প্রতিনিধিরা সোম মঙ্গলবার অনুষ্ঠিত এই শুনানিতে অংশগ্রহণ করেন। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চলা সেনা অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে দেশটির সরকার। বুধবার মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউন টুন জানান, জরুরি অবস্থা শিথিল করায় বর্তমানে রাখাইন পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে যে কোনো সহিংসতা এড়াতে পুলিশি প্রহরা অব্যাহত থাকবে বলে জানান তিনি। গত বছরের অক্টোবরে রাখাইন রাজ্যের একটি সেনা চৌকিতে সন্ত্রাসী হামলার পর ওই অঞ্চলে সেনা অভিযানের নামে রোহিঙ্গা মুসলমানদের উপর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠে। এসব সহিংসতায় কয়েকশো মানুষ নিহত হওয়ার পাশাপাশি বাংলাদেশে পালিয়ে আসে 65,000-এরও বেশি রোহিঙ্গা। ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আজ বিকেলে শপথ গ্রহণ করতে পারেন এডাপ্পাডি পালানিসামি। তবে সরকার গঠনের জন্য তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এআইএডিএমকে এর সাধারণ সম্পাদক শশিকলা নটরাজন আত্মসমর্পণের আগে দলে নিজের আধিপত্য ধরে রাখতে পন্নিরসেলভামকে বহিষ্কার করে তার অনুগত পালানিসামিকে পরিষদীয় নেতা ঘোষণা করে যান। পরে বুধবার পালানিসামি 5 বর্ষিয়ান নেতাকে সঙ্গে নিয়ে রাজ্য গভর্নর বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে রাজভবনে গিয়ে দেখা করেন। দলের 134 জন বিধায়কের মধ্যে তার পক্ষে 124 জনের সমর্থন আছে দাবি করে রাজ্যপালের কাছে দ্রুত সরকার গঠনের অনুমতি চান তিনি। তবে এজন্য তাকে 15 দিনের মাথায় 235 আসনের বিধানসভায় নিজের পক্ষে 117 জনের সমর্থন দেখাতে হবে। এদিকে পন্নিরসেলভামের পক্ষে রয়েছে মাত্র 11 জন বিধায়কের সমর্থন। পন্নির শিবিরের দাবি, তার পক্ষের বিধায়কদের অপহরণ করে আটকে রেখেছে শশিকলার সমর্থকরা। এ নিয়ে শশিকলার বিরুদ্ধে অপহরণের মামলাও করেন পন্নির। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চলতি মাসে যুক্তরাষ্ট্রের 27 জন আইন প্রণেতা ভারত সফরে যাবেন বলে জানিয়েছে গণমাধ্যম। এই প্রথমবারের মতো একসঙ্গে এত সংখ্যক মার্কিন আইন প্রণেতার ভারত সফরকে বেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বিশ্লেষকরা। ফেব্রুয়ারির 20 থেকে 25 তারিখ 19 জনের প্রথম দলটি নয়াদিল্লি ও হায়দ্রাবাদ সফরে যাবেন। সেখানে স্পেন ইনস্টিটিউটের উদ্যোগে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনার কথা রয়েছে। অপর 8 সদস্য বিশিষ্ট কংগ্রেশনাল ডেলিগেশনের দলটি ফেব্রুয়ারির 20 থেকে 23 তারিখ সফর করবেন দিল্লি ও বেঙ্গালুরু। এ সফরে বিশ্বব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে এক হয়ে কাজ করার বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। ভারতে জঙ্গিবাদে উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সেনাপ্রধান বিপিন রাওয়াত। কাশ্মীরে গোলাগুলিতে নিহত 2 সেনাকে বুধবার নয়াদিল্লিতে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সেনাপ্রধান। ভারতীয় প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ রুখতে গিয়ে সেনাদের আত্মত্যাগের প্রশংসা করেন। এ সময় পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরের বিপথগামী জনগোষ্ঠীকে ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়ার অভিযোগ তোলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। একই সঙ্গে ভারত বিরোধীদের কঠোর হাতে দমন করা হবে বলেও সতর্ক করেন তিনি। গত মঙ্গলবার কাশ্মীরের আলাদা গোলাগুলির ঘটনায় 1 মেজর সহ 4 ভারতীয় সেনা ও 4 সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 18 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 42 জন। বুধবার শিয়া অধ্যুষিত সাদার শহরের একটি ব্যস্ত বাজারে এ হামলা হয়। বিপুল পরিমাণ বিস্ফোরক ভর্তি একটি পিকআপ ট্রাক নিয়ে এ হামলা চালানো হয়। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামলাকারীদের সম্পর্কে কিছু জানা যায়নি, তবে জঙ্গি গোষ্ঠী আইএস এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। ইয়েমেনের সানায় এক নারীর দাফন অনুষ্ঠানের সময় সৌদি জোটের বিমান হামলায় 8 নারী ও 1 শিশু নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, বুধবারের ওই হামলায় আরও 10 জন আহত হয়। হামলার প্রতিবাদে সৌদি আরবের আবাহ বিমানবন্দরে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। 2016 সালের অক্টোবর পর্যন্ত ইয়েমেনে বিভিন্ন দাফন অনুষ্ঠানে সৌদি জোটের বিমান হামলায় 140 জন নিহত এবং 520 জন আহত হয়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। নানা আয়োজনে উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইল এর 75তম জন্মবার্ষিকী পালন, পিয়ংইয়ং এ সামরিক বাহিনীর জমকালো প্যারেড। এবং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দাবানলে পড়ে গেছে বহু বাড়িঘর। আলাঙ্কায় অগ্নিকাণ্ডে নিহত 2, আহত 4।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম খুনে জড়িত সন্দেহে এ পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। এদের মধ্যে 2 জন বিদেশি নারী ও একজন মালয়েশীয় পুরুষ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদেরকে শনাক্ত করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার সকালে রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডোয়ান থি হুয়ং নামের 28 বছরের এক তরুণীকে গ্রেফতার করা হয়। ভিয়েতনামের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার এক নারীসহ 2 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নারীর কাছ থেকে ইন্দোনেশিয়ার পাসপোর্ট পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ও যুক্তরাষ্ট্র এ খুনের সঙ্গে উত্তর কোরিয়ার জড়িত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে ছুরিকাঘাতে অন্তত 5 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনার পরপরই পুলিশের গুলিতে 3 হামলাকারীর মৃত্যু হয়। জিনজিয়াং প্রদেশের পিশান কাউন্টিতে বুধবার এই ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয়ের 3 ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের ছোড়া গুলিতে তারাও নিহত হয়। কী কারণে হামলা চালানো হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এ ধরনের হামলার জন্য সরকার বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে। হামলার পর প্রদেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডোমিনিক প্রজাতন্ত্রে এক বেতার অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার চলাকালে 2 সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। সংবাদ মাধ্যম জানায় রাজধানী স্যান্তো ডোমিঙ্গোর পূর্বাঞ্চলের সান পেদ্রো দ্য মকরিসের একটি রেডিও স্টেশনে এই ঘটনা ঘটে। এক সাংবাদিক তার অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি প্রচার করছিলেন। এ সময় হঠাৎ বন্দুকধারীরা সেখানে অতর্কিত হামলা চালায়। এতে অনুষ্ঠানের উপস্থাপক ও প্রযোজক নিহত হন। হামলায় এক নারীও আহত হন। পুলিশ জানিয়েছে হামলার উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করেছে তারা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে বহু বাড়িঘর। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীর সঙ্গে কাজ করছে সেনাবাহিনীও। বৃহস্পতিবার সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বিল ইংলিশ তার সব ধরনের কর্মসূচি বাতিল করে উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছেন। অভিযানে হেলিকপ্টারের পাশাপাশি উড়োজাহাজও ব্যবহার করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে উদ্ধার অভিযানের সময় হেলিকপ্টারে আগুন লেগে এক পাইলট নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জন নিহত ও 4 জন আহত হয়েছে। দমকল বাহিনীর চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘটনা অনুসন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ। বায়ুমণ্ডলের ওজোন স্তর দূষণের কারণে শিশু মৃত্যুর হারের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ভারত। 2015 সালের হিসেব অনুযায়ী দেশটিতে ক্ষতিগ্রস্ত ওজোন স্তরের কারণে ফুসফুসজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত 2.5 লাখ মানুষ। দেশটিতে এই অকাল মৃত্যুর হার বাংলাদেশের তুলনায় 13 গুণ এবং পাকিস্তানের চেয়ে 21 গুণ বেশি বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের 2টি স্বাস্থ্য গবেষণা সংস্থার উদ্যোগে প্রকাশিত বৈশ্বিক বায়ু পরিস্থিতি 2017 এর প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। বায়ু দূষণের কারণে বিশ্বে মোট মৃত্যুর অর্ধেকই ঘটে এই 2 দেশে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উত্তর কোরিয়ায় চলছে দেশটির প্রয়াত নেতা কিম জং ইলের 75তম জন্মবার্ষিকী পালন। এ উপলক্ষে গণসমাবেশের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় নেতার সমাধিতে। পিয়ংইয়ংয়ে আয়োজন করা হয় সামরিক বাহিনীর মনোমুগ্ধকর কুচকাওয়াজ। ইলের মৃত্যুর পর থেকে দিবসটিতে দেশব্যাপী সরকারি ছুটি থাকে। 1994 সালে 2011 সাল পর্যন্ত তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন। এদিকে উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং উন পিতা ইলের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সৎ ভাই কিম জং ন্যামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। মধ্যপ্রাচ্য সংকট সমাধানে দ্বিরাষ্ট্র নীতি থেকে সরে আসার ঘোষণা ট্রাম্পের। শান্তি চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার। স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে অটল ফিলিস্তিন। সিরীয় সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় এইচএনসি। বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ নাকচ দামেস্কের। এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অনন্য ভূমিকার জন্য বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ। নির্ধারিত সময়ের আগেই এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করবে ঢাকা, আশাবাদ আইপিইউ সভাপতির। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক।